নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গল দলকে নিয়ে। গত সিজনে ইস্টবেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে এই সিজনে কিন্তু এএফসির কোয়ালিফিকেশন রাউন্ড খেলবে। সেই ম্যাচটা জিততে পারলে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে। যদি ম্যাচটা কোনোভাবে ইস্টবেঙ্গলের পক্ষে না যায়, সেক্ষেত্রে পরবর্তী রাউন্ডে ইস্টবেঙ্গল খেলবে। কিন্তু এএফসি টুর্নামেন্টে ইস্টবেঙ্গলকে খেলতেই হবে। সঙ্গে কিন্তু ডুরান্ড কাপ, সুপার কাপ, আইএসএল এতগুলো টুর্নামেন্ট, একটা বড় সিজন ইস্টবেঙ্গলের জন্য সামনে রয়েছে। তো ইস্টবেঙ্গল দল গঠন কিন্তু বেশ কিছুটা করেছে, এখনো বেশ কিছুটা বাকি রয়েছে। কোন কোন পজিশনে কোন কোন প্লেয়ার এলো, এখনো কোন পজিশনে ইস্টবেঙ্গলের প্লেয়ারের প্রয়োজন রয়েছে, কোন জায়গাটা ইস্টবেঙ্গল বেশি শক্তিশালী করতে পেরেছে, সমস্ত নিয়েই কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো। তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের দলকে নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল কিন্তু এরকম একটা দল করেছে যেখানে ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগ অন্যান্য দলের তুলনায় দুর্দান্ত রয়েছে। কারণ ইস্টবেঙ্গলে যদি আমরা সেন্টার ফরওয়ার্ড নিয়েই কথা বলি, তো সেক্ষেত্রে গত সিজনের ডুরান্ড কাপের গোল্ডেন বুট জয়ী প্লেয়ার ডেভিড তাকে কিন্তু ইস্টবেঙ্গল সাইন করিয়েছে। সুপার কাপে সর্বোচ্চ গোলদাতা ক্লেটন সিলভা তাকে কিন্তু দলে রেখেছে, কন্ট্রাক্ট এক্সটেনশন দিয়েছে। আইএসএল এর সর্বাধিক গোল করা প্লেয়ার, আইএসএল এর গোল্ডেন বুট জয়ী প্লেয়ার ডিমিট্রিয়স ডিয়ামান্টাকসকেও কিন্তু ইস্টবেঙ্গল রেখেছে। তো ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগটা কিন্তু দুর্দান্ত রয়েছে। এছাড়া যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের উইঙ্গার, তো উইঙ্গারের মধ্যেও কিন্তু একদিকে নন্দকুমার মহেশ রয়েছে, অপরদিকে ভিষ্ণু সায়ন আমনের মতন ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে। তো ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগ কিন্তু যথেষ্ট ভালো। কিন্তু দলটাকে দেখে এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে, ইস্টবেঙ্গল কিন্তু কিছুটা মাথা ভারী দল গঠন করে ফেলেছে, যেটা ফুটবলীয় ভাষায় বলা যায় যে ইস্টবেঙ্গলের যেটা আক্রমণ ভাগ খুবই কিন্তু ভালো। অন্যান্য আইএসএল এর দল বা যে কোনো দলের তুলনায় কিন্তু ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগ 2024-25 সিজনের জন্য খুব ভালো হয়েছে। কিন্তু সেই তুলনায় ইস্টবেঙ্গলের মাঝমাঠ বা ইস্টবেঙ্গলের যদি ডিফেন্স নিয়ে কথা বলি, সেখানটা কিন্তু এখনো পর্যন্ত শক্তিশালী অতটা দেখেও মনে হচ্ছে না। তো গত বছরের দল থেকে বেশ কিছু প্লেয়ার বেরিয়ে গেছে। বিদেশি প্লেয়ারদের মধ্যে 3 জন বিদেশি প্লেয়ারের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করা হয়েছে, তার মধ্যে ক্লেটন সিলভা, হিজাজি মাহের এবং সাউল ক্রেসপো। তো কোর একটা টিমকে রাখা হয়েছে। এছাড়া প্যান্টিককে নিয়ে আসা হয়েছিল পরিবর্তক প্লেয়ার হিসেবে, তাকে বিদায় জানিয়ে দেওয়া হয়েছে। ফিলিসিও ব্রাউন, তাকেও কিন্তু বিদায় জানিয়ে দেওয়া হয়েছে। আর ভিক্টর ভালস্কুয়েজ, তাকেও ছেড়ে দেওয়া হয়েছে। তো সেই জায়গায় বিদেশি প্লেয়ারদের মধ্যে 2 জন দারুণ প্লেয়ার এবং গত সিজনের সেরা 2 বিদেশি প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল দলে নিয়েছে। একজন হচ্ছে মাধি তালাল, যে কিন্তু সর্বাধিক অ্যাসিস্ট করতে দেখা গিয়েছিল গত বছর আইএসএল এ, তাকে কিন্তু ইস্টবেঙ্গল সাইন করিয়েছে। তার সাথে সাথে কিন্তু ডিয়ামান্টাকস, যে কিন্তু সর্বাধিক গোল করা প্লেয়ার, তাকে সাইন করানো হয়েছে। এখনো কিন্তু একজন বিদেশি প্লেয়ারের অপশন ইস্টবেঙ্গলের কাছে রয়েছে বাকি। তো সেই জায়গায় কিন্তু ইস্টবেঙ্গল চেষ্টা চালাচ্ছে একজন সেন্টার ব্যাক এবং ডিফেন্সে খেলতে পারে এরকম একজন প্লেয়ারকে নিয়ে আসা, যে কিন্তু দলে আরো ব্যালেন্স তৈরি করতে পারবে। তো এরকমই কিন্তু ইস্টবেঙ্গলের মোটামুটি দলের যেটা সিনারিও রয়েছে বিদেশি প্লেয়ারদের, সেই জায়গাটা। কিন্তু প্রতিটা দলেই তো ভারতীয় প্লেয়ারের সংখ্যা বেশি থাকে। বিদেশি তো 4 জন খেলতে পারে, 7 জন ভারতীয় প্লেয়ার। তার মধ্যে যদি আমরা কথা বলি যে ইস্টবেঙ্গলের গোলকিপার, তো গোলকিপার পজিশনের জন্য কিন্তু একাধিক প্লেয়ার ইস্টবেঙ্গলের কাছে রয়েছে। ফার্স্ট চয়েস গোলকিপার প্লেয়ার হিসাবে কিন্তু প্রভসকান সিং গিল রয়েছে। তার ব্যাকআপ প্লেয়ার হিসাবে কিন্তু দেবজিৎ মজুমদারের মতন এক্সপিরিয়েন্স প্লেয়ার, যার কিন্তু লাস্ট সিজনটা খুবই ভালো গিয়েছিল চেন্নাইন এফসিতে। তো তাকে কিন্তু দলে নিয়ে আসা হচ্ছে এবং দলের শক্তি কিছুটা বাড়ানো হচ্ছে। এর সাথে সাথে বেশ কিছু ইয়াং গোলকিপারকে রাখা হয়েছে। গত বছরে আমরা দেখেছিলাম অনেকজন নতুন গোলকিপারকে দেখা গিয়েছিল। সেখানে আদিত্য পাত্র, যদিও এখন রিজার্ভ টিমের সে ক্যাপ্টেন, তাকেও কিন্তু সিনিয়র টিমে রাখা হবে। তার সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি, তো জুলফিকার গাজী এবং রনিত সরকার, তারাও কিন্তু ইয়াং ট্যালেন্ট, তাদেরকে নিয়েও কিন্তু গোলকিপার পজিশনের জন্য ভাবনা চিন্তা করা যাবে। এবার যদি আমরা ইস্টবেঙ্গলের ডিফেন্স নিয়ে কথা বলি, তো ডিফেন্সে কি কি পরিবর্তন হয়েছে। ডিফেন্সে হিজাজি মাহের, তাকে কিন্তু রাখা হয়েছে। জোসে অ্যান্টো পার্দো যে পজিশনে খেলতো, সেই জায়গায় একজন বিদেশি প্লেয়ার আসবে। এটা গেল বিদেশিদের ক্ষেত্রে ব্যাপার।
এবার যদি আমরা ভারতীয়দের মধ্যে কথা বলি, সেই জায়গাতে কিন্তু মোহাম্মদ রাকিব এবং নিশু কুমার তাদের সঙ্গে চুক্তি বাড়ানো হয়েছে। রাকিব আর নিশু কুমার বেশিরভাগ সময়ই কিন্তু দুটো সাইড ব্যাকে খেলেছে, আর গত সিজনে ইস্টবেঙ্গলের সাইড ব্যাকের সমস্যা খুবই ছিল। অনেক ম্যাচে কিন্তু সাইড ব্যাকদের প্রচন্ড পরিমাণে ভুল ছিল, সেই জায়গা থেকে কিন্তু ইস্টবেঙ্গলকে পয়েন্ট নষ্ট করতে হয়েছিল। তো সাইড ব্যাকে তারাই খেলছে। তাদের ব্যাকআপ প্লেয়ার হিসেবে কারা এসেছে যদি আমরা তাকাই, তো সেই জায়গায় মান্দার রাও দেশাই ছিল, এবং আমরা যদি ধরে নিই যে খাবড়া ছিল, কারণ খাবড়ার সঙ্গে এখনো অফিসিয়ালি কন্ট্রাক্ট তো বাড়ানো হয়নি, তো তারা দুজন ব্যাকআপ প্লেয়ার। মান্দার রাও দেশাই সে চেন্নাই এফসিতে চলে গেছে। খাবড়ার কোনো রকম এক্সটেনশনের আপডেট এখনো পর্যন্ত আসেনি। তো সেই জায়গায় কোন কোন প্লেয়ারদের নিয়ে আসা হয়েছে, প্রভাত লাগরা দুটো সাইড ব্যাকেই খেলতে পারে, রাইট ব্যাক প্লেয়ার, লেফট ব্যাকেও খেলতে দিতে পারে, কোনো রকম অসুবিধা নেই। তো রাইট ব্যাকে মোহাম্মদ রাকিবের সঙ্গে সঙ্গে কিন্তু সেই জায়গায় প্রভাত লাগরাকে ভাবা যেতে পারে। এছাড়া যদি আমরা মান্দার রাও দেশাইয়ের পরিবর্তক প্লেয়ার হিসেবে তাকাই, তো সেই জায়গাতে কিন্তু মার্ক জো একটা অপশন হতে পারে, যে কিন্তু লাস্ট সিজনের লেফট ব্যাকেও খেলে দিয়েছে বেশ কিছু ম্যাচ। লেফট মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডারেও কিন্তু মার্ক জো খেলতে পারে। তো এই জায়গাটা কিন্তু কিছুটা হলেও ইস্টবেঙ্গল আপগ্রেড করেছে, বেঞ্চের শক্তি কিছুটা হলেও বাড়িয়েছে। কিন্তু এখনো ওই মন্দার আর রাকিব তারা তো নিশ্চয়ই একদিনে বা একটা সিজনে একদম আহামরি কিছু পরিবর্তন হয়ে যাবে না। তারা যেরকম খেলতো ওই একই টাইপের খেলা হবে। তাদের যদি একটুখানি ভালো, মানে তাদের থেকেও যদি একটু ভালো প্লেয়ার পাওয়া যেত, তাহলে মনে হয় সাইড ব্যাকের সমস্যা মিটতো। কিন্তু সাইড ব্যাক নিয়ে এখনো ইস্টবেঙ্গলের সমস্যা রয়েছে। সিজন শুরু হলেও আমরা দেখতে পাবো সেই সাইড ব্যাকে একই জিনিস হচ্ছে। এবার যদি কার্লেস কোয়াদ্রাত কিছুটা পরিকল্পনা পরিবর্তন করে খেলায়, সেক্ষেত্রে হয়তো ডিফেন্স কিছুটা হলেও অন্যরকম খেলতে পারে। এবার যদি আমরা কথা বলি যে আর কোন কোন প্লেয়াররা গত সিজনে ছিল, তো সেই জায়গায় কিন্তু গুরসিমরত সিং গিল এই সিজনেও কিন্তু দলের সঙ্গে থাকছে। লালজং নুঙ্গা, দুজন সেন্টার ব্যাক, এই দুজন সেন্টার ব্যাক রয়েছে। এবার লালের পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তো মানে তাকে নিয়ে যদি পুরো সিজন ভাবা হয় তাহলে কিন্তু চরম বোকামো হবে। হ্যাঁ, কিছু ম্যাচে ভালো খেলবে, কিছু ম্যাচে খারাপ খেলবে, এরকম একটা ব্যাপার। গুরসিমরাতকে তো ভরসা করে নামানোই যায় না। তো সেই জায়গাতে কিন্তু একজন সেন্টার ব্যাকের প্লেয়ার ইস্টবেঙ্গলের এখনো পর্যন্ত প্রয়োজন রয়েছে। সেই জায়গাটাকে কিন্তু ইস্টবেঙ্গল পরিপূর্ণ করতে পারেনি। এছাড়া যদি আমরা ডিফেন্সের লাইনে কথা বলি, গত সিজনে তুহিন দাসকে রাখা হয়েছিল এবং অতুল উনিকৃষ্ণানকে রাখা হয়েছিল দুটো সাইড ব্যাকের ব্যাকআপ প্লেয়ার হিসাবে। সেই জায়গাতেও ইস্টবেঙ্গলের এখনো পর্যন্ত প্লেয়ার নেই। হ্যাঁ, রিজার্ভ টিমের দিকে তাকালে হীরা মণ্ডল, তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে। সে যদি ভালো ফুটবল খেলে তাকে কিন্তু প্রমোটের চিন্তাভাবনা থাকবে। সার্থক গোলই তাকেও কিন্তু সাইড ব্যাক প্লেয়ার হিসাবে ইস্টবেঙ্গল ভাবতে পারে, থার্ড অপশান হিসাবে। তো এইগুলো যদি করে তাহলে কিন্তু ডিফেন্সের কিছুটা হলেও ভালো হবে। এছাড়া কিছু আপগ্রেড চাই এই ডিফেন্স নিয়ে। যদি আমরা ভাবি যে পরের সিজনে ইস্টবেঙ্গল আহামরি কিছু করে ফেলবে, সেটা সম্ভব নয়। কারণ ওই একই প্লেয়ার একই কোচ সিস্টেমে খেলাবে, সেই জায়গায় কিন্তু এই ডিফেন্ডারদের দিয়ে মানে খুব ভালো ফলাফল আশা করাটা কিন্তু মানে একটুখানি বেশি আশাই হয়ে যাবে এই প্লেয়ারদের কাছ থেকে। তো ডিফেন্স লাইনে কিন্তু কিছু হলেও মেরামতি প্রয়োজন রয়েছে। এছাড়া যদি আমরা মাঝ মাঠের দিকে তাকাই, তো মাঝ মাঠে কিন্তু ইস্টবেঙ্গলের প্লেয়ার কোথায়, এটা হচ্ছে এখন একদম পরিষ্কার ব্যাপার। বিদেশি প্লেয়ার হিসাবে সাউল ক্রেসপো, তার সঙ্গে চুক্তি বাড়ানো হয়েছে। তার সঙ্গে সঙ্গে একজন দুর্দান্ত অ্যাটাকিং মিডিও মাধি তালালকে সংযোজিত করা হয়েছে। তো সেই জায়গায় কিন্তু ডিফেন্সে মাঝমাঠের কিন্তু একটুখানি হলেও ওই আপগ্রেড হয়েছে। বোরজা হেডিরার জায়গায় কিন্তু মাধি তালাল এটা একটা আপগ্রেড ভার্সন, আর ক্রেসপো কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার। কিন্তু ক্রেসপোর ব্যাকআপ একজন প্লেয়ার লাগবে, সেটা কিন্তু ইস্টবেঙ্গলকে নিতে হবে। এবং হিজাজিরও একজন ব্যাকআপ লাগবে, মানে ক্রেসপো এবং হিজাজির ব্যাকআপ হিসাবে একটা দারুণ প্লেয়ার, যে কিন্তু যে কোনো মুহূর্তে সে ফার্স্ট 11-এ খেলতে পারে, সেরকম একজন প্লেয়ারকে লাগবে। তা না হলে কিন্তু লং টুর্নামেন্ট, সেক্ষেত্রে ইঞ্জুরি সমস্যা, কাট সমস্যা, একাধিক সমস্যা থাকে, সেই জায়গাতে কিন্তু ইস্টবেঙ্গলকে প্রবলেমে পড়তে হবে। বাদ বাকি যদি আমরা ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে কথা বলি, তো সৌভিক চক্রবর্তী গত সিজনে দারুণ ফুটবল খেলেছিল। সৌভিক কিন্তু থাকছে, সৌভিককে নিয়ে কোনো রকম সমস্যা নেই। এছাড়া যদি আমরা তাকাই যে এডুইন সিডনি ভনসপাল, তাকে গত সিজনেও কিন্তু খুব একটা কোচ ব্যবহার করেনি। তো এই সিজনেই কি করে আশা করা যায় যে তাকে ব্যবহার করবে? তাকে হয়তো প্ল্যানিং এর মধ্যে নাও রাখতে পারে। মুবাসির রহমান, সেও হয়তো দল থেকে বেরিয়ে যেতে পারে। তো এই দুজন প্লেয়ার কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে। এছাড়া যদি আমরা কথা বলি গুণরাজ এবং ভানলাল পেকার কথা যদি আমরা বলি, তো এই দুজন হচ্ছে একদম ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার। তাদের নিয়ে কিরকম পরিকল্পনা কোচ করবে সেই দিকে আমাদের অবশ্যই তাকিয়ে থাকতে হবে। তারা দুজন কিন্তু একদম ফিউচার স্টার প্লেয়ার বলা যেতে পারে। তো এই দুজন প্লেয়ার কিন্তু যথেষ্ট ভালো ইস্টবেঙ্গলের জন্য সার্ভিস দিতে পারে। কিন্তু তাদের যদি এখনই ভাবা হয় যে এই মুহূর্তেই তারা একদম দারুণ ফুটবল খেলবে, সেটা কিন্তু একটুখানি ইস্টবেঙ্গলের জন্য সমস্যার কারণ। তো এই জায়গাটায় কিন্তু একটুখানি ভালো প্লেয়ার দরকার। ইস্টবেঙ্গল চেষ্টা অনেককে চালিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত সেরকম ভাবে মাঝমাঠে
ফরম্যাটের প্লেয়ারকে আনা যায়নি। এবং আক্রমণ ভাগ নিয়ে তো কথা বলেই দিয়েছি, আক্রমণ ভাগ নিয়ে খুব একটা সমস্যা নেই, কিন্তু ইস্টবেঙ্গলের মাঝমাঠ এবং ডিফেন্স এই দুটো জায়গায় কিন্তু ইস্টবেঙ্গলকে কিছুটা হলেও আপগ্রেড করতে হবে, তা না হলে কিন্তু সমস্যা ইস্টবেঙ্গলের সামনে রয়েছে। এটুকু বলা যেতে পারে। ইস্টবেঙ্গল একটা জিনিস ভালো করেছে, আগে থেকে প্রি সিজন মানে শুরু করে দিচ্ছে, এটা কিন্তু একটা ভালো জিনিস। এতে কিন্তু দলের কিছুটা হলেও ফিটনেসের দিকে ভালো থাকবে। বাদ বাকি ইস্টবেঙ্গল দল নিয়ে তোমাদের কি মতামত রয়েছে, কোন জায়গায় কতগুলো প্লেয়ার ইস্টবেঙ্গলের এখনো তো মানে যেহেতু ট্রান্সফার মার্কেট ওপেন রয়েছে, সেক্ষেত্রে প্লেয়ার নেওয়াটা কোনো ব্যাপার নয়, তো সেক্ষেত্রে কোন কোন জায়গায় প্রয়োজন অনুযায়ী প্লেয়ার লাগতে পারে, তোমাদের মতামত কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।